নমস্কার। বেদান্ত হিলিং এই প্রচার পর্বে আপনাদের পুনরায় স্বাগত। প্রত্যেকটি মানুষকে স্বাগত, প্রত্যেকটি পথ মত এবং পন্থের মানুষকে স্বাগত। প্রত্যেকের জীবনের অন্তরীণ থেকে খুঁজে নিয়ে আসা এই সনাতনের হৃদয়ের আলোক বর্ষ আমাদের দূর থেকে দূরান্তে চিন্তা ভাবনাকে আরো 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 বেশি প্রসার করার জন্য নিয়োজিত করেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে 350 কোটি যে গ্যালাক্সি, এই 350 কোটি গ্যালাক্সি এর যে বর্ণনা, এর বিষয়ে যে কথা, সেটা কোনো বর্তমান বা আধুনিক সায়েন্স থেকে আমরা জানতে পারিনি। সেটা জানারও কথা নয়, কিন্তু আধুনিক সায়েন্সের যেহেতু অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাদের পক্ষে এই বিশাল সুবিশাল, যার বিশালতা কোনো শব্দ বা ভাষায় প্রকাশ করা সম্ভবপর নয়, সুতরাং এই আধুনিক বিজ্ঞানের পক্ষে এই সুবিশাল মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়ে তথ্যাদি পরিবেশন করা আদৌ সম্ভবপর নয়। সে বিষয়ে আমরা কথাও বলছি না। আমাদের যে বৈদিক শাস্ত্র, যার বেশিরভাগ অংশই আমরা হারিয়ে ফেলেছি, সেই অংশে এমন এমন কিছু মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তথ্যাদি ছিল, যা আধুনিক বিজ্ঞান এবং মানব সভ্যতাকে অনেক অনেক বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারত। আধুনিক বিজ্ঞান তাদের যে পরিমিত ক্ষমতা রয়েছে, তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু এটাই বাস্তব। তাদের যে পরিমিত ক্ষমতা রয়েছে, সেই পরিমিত ক্ষমতা দিয়ে তারা যতটা সম্ভব ততটা কিন্তু করেছে। কিন্তু বারংবার এই পরীক্ষা নিরীক্ষার আবিষ্কার আর এই খুঁজে পাওয়া, এইগুলো করতে করতে অনেক সময় ভুল ভ্রান্তি হয়েছে। এই হওয়াটাই স্বাভাবিক। মানুষ চেষ্টা করেছে, মানুষের ভুল হবে, কারণ মানুষের যে ক্ষমতা, সেই ক্ষমতা খুবই সামান্য, খুবই সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে কিছু রকেট পাঠিয়ে, কিছু আর্টিফিশিয়াল উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে এবং কিছু মানব নির্মিত কিছু আকাশযানের মাধ্যমে, আর মানুষের ভাষায় যেটা মহাশক্তিশালী টেলিস্কোপ, তার মাধ্যমে কিছু তথ্য এই যে স্পেস সেন্টারগুলো আছে, সে স্পেস সেন্টারগুলো জোগাড় করেছে। তাতে মানুষের উপকার হয়েছে, বলছি না যে কিছুই হয়নি, অনেকটাই উপকার হয়েছে, অনেক কিছু জানতে পেরেছে। কিন্তু প্রথমে তারা ভাবতো যে পৃথিবী চ্যাপ্টা, কিন্তু সনাতন কোনোদিনই বলেনি যে পৃথিবী চ্যাপ্টা, বৈদিক শাস্ত্রে কোনোদিনই বলেনি যে পৃথিবী চ্যাপ্টা। কারণ সনাতনে প্রথম থেকেই, বেদে প্রথম থেকেই ভূগোল, মানে ভূ মানে পৃথিবী, আর গোল মানে হচ্ছে যে রাউন্ড শেপ, মোটামুটি রাউন্ড শেপ, সেই জন্যই ভূগোল বলা হয়। আবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আবার সূর্য স্থির,
এই ধরনের ধারণাও আমাদের কাছে আছে। আমরা জানি, প্রথমে বলতো সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরত। এই পোপ পাদ্রীরা, যারা বাইবেল সম্পর্কে অনেক বেশি জ্ঞানী, তারা কিন্তু গ্যালিলিওকে বলেছিলেন যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে আর পৃথিবী নাকি স্থির। সেই জন্য আমরা পূর্ব দিকে সূর্য দেখতে পাই, সূর্যোদয় হয়, মাথার উপর দিয়ে সূর্য গিয়ে পশ্চিম দিকে বিকেলের সময় সূর্যাস্ত হয়। কিন্তু গ্যালিলিও যখন বলেছিল না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তখন তাকে জেলবন্দি করে দেওয়া হয়েছে। কিন্তু হাজার হাজার বছর থেকেই আমরা ভারতীয়রা, সনাতনীরা জেনে আছি, আমাদের বিভিন্ন বেদে, বিভিন্ন বৈদিক শাস্ত্রে বলাই আছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। আবার সূর্য স্থির, বৈজ্ঞানিকরা এই ধারণা আমাদের উপর পোষণ করেছিল, সূর্য নাকি এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো এই সূর্যের চারপাশে ঘুরছে। পরবর্তীকালে দেখা গেল যে আমাদের বৈদিক শাস্ত্রে যেটা বলা আছে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে, মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই স্থির নয়। সূর্য, তার সৌর পরিবার, তার গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, যা যা আছে তার পরিবারে, সমস্ত কিছু নিয়ে আমাদের যে আকাশ গঙ্গা গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার সেন্টারকে পরিক্রমণ করছে। যদিও ওই পরিক্রমণ করতে কোটি কোটি বছর সময় লেগে যায়, কিন্তু সূর্য এবং সৌর পরিবার কিন্তু এইভাবে পরিক্রমণ করে চলেছে 100 বিশাল স্পিড। এই গতি কিন্তু বিশাল গতি, যা মানুষের চিন্তা ভাবনার বাইরে। কিন্তু বিজ্ঞানীরা প্রথমে আমাদের বলে দিয়েছিলেন যে সূর্য নাকি স্থির। আর এই আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম 350 কোটি গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সি কিন্তু স্থির নয়। এই গ্যালাক্সিও কিন্তু ছুটে চলেছে, এক আশ্চর্য আকর্ষণের দিকে ছুটে চলেছে। আর আমাদের যে সব থেকে কাছের গ্যালাক্সি, তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সেই গ্যালাক্সিও কিন্তু স্থির নয়। এই দুই গ্যালাক্সি একে অপরের কাছাকাছি চলে আসছে, একে অপরের দিকে ধাবিত হচ্ছে, এবং সমস্ত গ্যালাক্সি, প্রত্যেকটা গ্যালাক্সি কিন্তু ধাবিত হচ্ছে অজানা এক শক্তি, আকর্ষণে তারা ধাবিত হয়ে চলেছে। সুতরাং এই বিষয়গুলো সনাতনী বৈদিক শাস্ত্রে যতটুকু পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে, কারণ বেদের অপর নাম শ্রুতি, তখন লেখা আকারে থাকতো না। গুরু শিষ্য পরম্পরায় গুরুর মুখের বাণী শুনে শুনে শিষ্যরা মুখস্থ করত, মনে রাখত, এবং পরবর্তী প্রজন্মকে তারাও আবার শুনিয়ে পরবর্তী প্রজন্মের কাছে সেইগুলো লিপিবদ্ধ করার চেষ্টা হয়েছে অনেক অনেক পরে। ফলে অসংখ্য তথ্য, বৈদিক তথ্য আমরা হারিয়ে ফেলেছি। সেই তথ্যগুলো যদি আমাদের হাতে থাকতো, আমাদের কাছে থাকতো, তাহলে এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক অনেক অংশ আমরা আবিষ্কার করে ফেলতাম, আমরা জেনে ফেলতাম। কিন্তু যতটুকু পাওয়া গেছে সেটাও কিন্তু নেহাতি কম নয়। সেখান থেকেই আমরা জানতে পারি এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই স্থির নয়। একমাত্র স্থির শব্দটি, সবকিছু পরিবর্তনীয়। তাহলে পরিবর্তন শব্দটাই হচ্ছে স্থির। একমাত্র এই পরিবর্তন শব্দ, এই শব্দটাই হচ্ছে স্থির, বাকি সব পরিবর্তন।
অর্থাৎ পরিবর্তন হবেই, পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হতে বাধ্য। কেমন কিভাবে পরিবর্তন হবে সেটা কেউ জানে না, কিন্তু সনাতন জানে। যারা সনাতনী বৈদিক শাস্ত্রে দীর্ঘমেয়াদী রিসার্চ করেছেন, তারা এই গ্রহ নক্ষত্রের বিষয়ে, তারা এই জ্যোতিষশাস্ত্র, এই অ্যাস্ট্রোলজি থেকে অ্যাস্ট্রোনমি পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে অনেক অনেক বেশি জ্ঞান রাখেন। খারাপভাবে কেউ নেবেন না, কিন্তু এই মহাকাশের বিজ্ঞানীদের থেকেও অনেক বেশি জ্ঞান রাখেন। কারণ মানুষ যা দেখতে পায়, মানুষকে যা দেখানো হয়, এই ভগবান মানুষকে যা দেখার, যতটা দেখার ক্ষমতা দিয়েছেন, সেটা 1% নয়। অর্থাৎ এই পৃথিবীর থেকে যতটা দেখা যায় সেটার 1%, আর পৃথিবীর মধ্যে যেটা দেখতে পায় মানুষরা, সেটা কিন্তু 1% নয়, 1%-এরও কম। 99%-এর বেশি জিনিস মানুষ দেখতে পায় না। এমনকি করোনার ভাইরাসও প্রথমে দেখতে পায়নি। তার জন্য স্পেশাল যন্ত্র আবিষ্কার করে, মাইক্রোস্কোপিক আরো বেশি শক্তিশালী যন্ত্র আবিষ্কার করে তাকে দেখতে হয়েছে। তাহলে মানুষের বিজ্ঞানের ক্ষমতা সীমাবদ্ধ, এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা অপমানেরও বিষয় নয়। তারা নিজস্ব সাধ্যমতো প্রচেষ্টা করেছেন এবং অনেক তথ্য মানুষকে দিয়ে অনেক উপকার করেছেন, এ কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যৎ সামান্য, কারণ তাদের ক্ষমতা খুবই সামান্য। ভগবান যতটা দিয়েছেন তার মধ্যেই তারা করেছেন। কিন্তু এই মানব জাতির ক্ষমতা একসময় অপরিসীম ছিল, একসময় অপরিসীম ছিল। কারণ মানুষ নিজেরাই কিন্তু এই পৃথিবীর প্রাণী নয়। অন্যান্য প্রাণীরা যেহেতু এই প্রকৃতির মধ্যে সুন্দরভাবে নিজেদের জীবনযাত্রা পালন করতে পারেন, মানুষ কিন্তু সেইভাবে নিজের জীবনযাত্রা পালন করতে পারেন না। তাদের আর্টিফিশিয়াল অনেক কিছু দরকার হয়, তারা প্রকৃতিতে নর্মাল ভাবে বেঁচে থাকতে পারেন না। তাদের ঘর বাড়ি, খাওয়ার দাওয়ার, রান্না বান্না, আগুন থেকে শুরু করে, হাওয়া থেকে শুরু করে কৃত্রিমতায় ভর্তি। তারা করে নিয়েছে তাদের বুদ্ধিমত্তার জন্য, কারণ মানুষ অন্য লোক থেকে এসেছে। মানুষকে ভগবান অন্য লোক থেকে এখানে পাঠিয়েছে, এবং প্রথম অবস্থায় মানুষের সঙ্গে ভগবানের সেই লোকের একটা যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তীকালে, পরবর্তী যুগে সেই যোগাযোগটা ছিন্ন হয়ে যায়। ছিন্ন হয়ে যাওয়ার ফলে মানুষ এই গ্রহেরও পুরোপুরি হয়ে উঠতে পারেনি, আবার ওই গ্রহের সঙ্গেও যোগাযোগ রাখতে পারেনি, ফলে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং মানুষ এখানেই নিজেদেরকে সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্য রাখার জন্য যা যা আবিষ্কার করার, সেইগুলো আবিষ্কার করে অনেকটাই সুবিধা করে দিয়েছে। এ কথা মানতে কোনো লজ্জা নেই। সেটা এই মানব বিজ্ঞানীদেরই অবদান, সেটা অনস্বীকার্য। কিন্তু এটা কিন্তু যৎ সামান্য। এটা সমুদ্রের মধ্যে এক ঘটি জলের সমান। পুরো সমুদ্র তো পড়ে আছে। এই পৃথিবীরই বিভিন্ন বিষয় মানুষের আয়ত্তের মধ্যে, নলেজের মধ্যে কিন্তু এখনো আসেনি। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বিশাল সুবিশাল বিষয় মানুষ কিভাবে
সবার সামনে আবিষ্কার করে আনবেন, খুঁজে বের করবেন, সেটা কিন্তু এক প্রশ্ন চিহ্নের মধ্যেই থেকে যাচ্ছে। এই যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে জীবের অস্তিত্ব আছে কিনা সেটা মানুষ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। অনেক অনেক বছর যাবৎ কাল ধরে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হাতে বিশেষ কিছুই লাগেনি, এসে পৌঁছায়। কিন্তু বৈদিক সনাতনী শাস্ত্রে অনেক 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 তথ্য এই বিষয়ে দেওয়া আছে, যে আধুনিক বিজ্ঞান এখনো পর্যন্ত সেখানে ইনফরমেশন নিয়ে পৌঁছাতে পারেনি। এই যে আমাদের খুব কাছের গ্রহের মঙ্গল নিয়ে প্রচুর বিষয় আলোচনা হচ্ছে, বিভিন্ন রকেট, উপগ্রহ, নানা ধরনের যানবাহন সেখানে পাঠানোর, ছবি তোলার, নানা রকম রিসার্চ, তার মাটি পাথর নিয়ে চিন্তা ভাবনা চলছে। এই লাল গ্রহে মানুষ ছিল, মানুষ কেন, অন্যান্য জীব কিছু যদি থেকে থাকতো তাহলে তার অস্তিত্ব সম্পর্কে আমরা তথ্য পেতে পারতাম। তাহলে এই মঙ্গল পৃথিবী মতন আরেকটি গ্রহ এই সৌরজগতের, এটা বিজ্ঞান আমাদের কাছে এই তথ্য এনেছে। কিন্তু এই বৈদিক সনাতনী শাস্ত্রে অনেক অনেক হাজার হাজার বছর আগেই বলে দেওয়া আছে যে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে একটা গ্রহ ছিল, আর সেই গ্রহের উপগ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু কোনো গ্রহ ছিল না, মঙ্গল হচ্ছে সেই সুবিশাল গ্রহ যেটা মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে ছিল, যেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেই গ্রহের উপগ্রহ ছিল মঙ্গল, এবং পৃথিবীতে জীবন আসার বহু বহু লক্ষ লক্ষ বছর আগেই সেই ধ্বংসপ্রাপ্ত গ্রহে এই পৃথিবীর থেকেও অনেক অনেক গুণ বেশি আধুনিক সভ্যতা ছিল। আর এই মঙ্গল গ্রহেও, যেটা সেই গ্রহের উপগ্রহ তখন ছিল, তখন সেখানেও পৃথিবীর থেকেও উন্নত জীবন সেখানে অস্তিত্বে ছিল। কিন্তু কালচক্রে উন্নত সভ্যতা এবং নিজেদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে অতিরিক্ত বিজ্ঞানের উন্নতির ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে যেটা পৃথিবীতে আলোচনার সব থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে বিবেচিত হচ্ছে, তার থেকেও বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে সেই ধ্বংসপ্রাপ্ত গ্রহ চলে গিয়েছে। সেই এআই এর সাথে সেই ধ্বংসপ্রাপ্ত গ্রহের সভ্যতার জীবেদের সুবিশাল যুদ্ধ হয়েছে। যখন দেখছে যে এইটা পুরোপুরি এআইদের দখলে চলে যাচ্ছে, সজীবরা সেই গ্রহের, ধ্বংসপ্রাপ্ত গ্রহের যারা আসল জীব, তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তাদেরকে নিঃশেষ করে দিচ্ছে, তখন এই গ্রহের একদম সেন্টারে এমন বেশি সুবিশাল শক্তিশালী, যা কল্পনাতীত, সেই কল্পনাতীত এক বিস্ফোট ঘটানো হয়, যাতে এআই ধ্বংস হয়ে যায়।
আর সেই জগতের মানুষরা এই মঙ্গল নামক উপগ্রহে এসে উপনীত হয়। কিন্তু ভগবানের থেকে বেশি ক্ষমতা কারণ নেই। এই বিস্ফোটের ফলে সেই গ্রহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। এবং আজও বিজ্ঞানীরা দেখেছেন যে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে নানান টুকরো টুকরো খণ্ড, লক্ষ লক্ষ কোটি কোটি খণ্ড, অগণিত খণ্ড আজও কিন্তু প্রদক্ষিণ করে চলেছে। সেগুলো কার খণ্ড? সেগুলো সেই গ্রহের খণ্ড, সেই ধ্বংসপ্রাপ্ত গ্রহের খণ্ড। ফলে এআই শেষ হয়, কিন্তু শেষ হওয়ার আগে তারা কিন্তু এই মঙ্গলে পালিয়ে আসা সেই ধ্বংসপ্রাপ্ত গ্রহের আধুনিক জীবকেও আঘাত করে যায় এবং মঙ্গলকেও জীবন শূন্য করে এক লাল জলহীন প্রাণহীন অস্তিত্বহীন গ্রহে পরিণত করে দেয়। বিজ্ঞানীরা দেখেছেন এক সময় মঙ্গলের বুক চিরে নদী বইতো, ঝর্ণা বইতো, তার প্রমাণ তারা পেয়েছেন, কিন্তু সবকিছু শুকিয়ে যায়। তাহলে সভ্যতার আধুনিকতার উচ্চতম শিখরে উঠে এই জীবেদের মধ্যে এত অহংকার হয়ে যায়, এত বিদ্বেষ হয়ে যায়, এত একে অপরের প্রতি হিংসা হয়ে যায় যে নিজেদের নিয়ন্ত্রণের বাইরে সবকিছু চলে যায়। আর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা তাদেরই তৈরি, তারাই ধ্বংসের কারণ হয়েছে। এই ছিন্ন ভিন্ন গ্রহ খণ্ড আজকের দিনেও মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছে, প্রদক্ষিণ করে বেড়াচ্ছে। আর মঙ্গল উপগ্রহ থেকে গ্রহ নামে নামকরণ হয়ে গিয়ে সূর্যকে প্রদক্ষিণ করতে বাধ্য হয়েছে, কারণ যে গ্রহকে সে প্রদক্ষিণ করত সেই গ্রহের অস্তিত্বই আর রইল না, ফলে আকর্ষণ আর থাকলো না, যার ফলে সেই গ্রহকে সে আর প্রদক্ষিণ করতে পারলো না। যেমন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, তখন থেকে সে আবার সূর্যকেই প্রদক্ষিণ করতে শুরু করলো এবং সূর্যের গ্রহের নামেই তার নামকরণ হয়ে গেল। এই ইনফরমেশন আধুনিক বিজ্ঞানীরা দিতে পারবে না। এই ধরনের আবিষ্কার মানব বিজ্ঞানীদের পক্ষে করা সম্ভব নয়। এটা বাস্তব কথা, এটা চূড়ান্ত বাস্তব কথা। তাহলে এই গ্রহ খণ্ডগুলো কোথার থেকে এলো? খণ্ড খণ্ড গ্রহের টুকরো, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত। তার উত্তর বিজ্ঞানীরা কি দেবেন? এবং সেখানে এত সুবিশাল আধুনিক সভ্যতা, যা পৃথিবীর থেকেও অনেক অনেক গুণ বেশি আধুনিক, অনেক অনেক বেশি বৈজ্ঞানিক সম্মত, সেই সভ্যতা এই এআই নামক যে অত্যাধুনিক চিন্তা ভাবনা, তাদের সঙ্গে যুদ্ধের ফলেই শেষ হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এবং তার কয়েক টুকরো পৃথিবীর বুকেও এসে পড়েছিল। সেগুলো বিজ্ঞানীরা মনে করেন এগুলো মঙ্গল গ্রহের কোন টুকরোর অংশ। এবং মঙ্গল গ্রহের উপরেও দেখবেন বিজ্ঞানীরা যে ছবি তুলেছেন তাদের যন্ত্র পাঠিয়ে, বিভিন্ন গভীর ক্ষত নানা জায়গায়, যেগুলো প্রাকৃতিক নয়,
যেগুলো কোনো বিস্ফোটের দ্বারাই তৈরি হতে পারে, সেই ক্ষত কিন্তু আজকেও দেখা যায়। এবং মঙ্গলের বুক চিরে যে নদী ঝর্ণা বইতো, জলের স্রোত চলতো, তার প্রমাণ কিন্তু আধুনিক বিজ্ঞানীরাও পেয়েছেন। সবকিছু কি রাতারাতি উবে গেল? আজকে মঙ্গলের বায়ু স্তর শেষ হয়ে গেছে, মঙ্গলের জল শুকিয়ে গেছে, মরুভূমির থেকেও বেশি শুকনো হয়ে গেছে। সুতরাং আধুনিকতার শেষ চরম পর্যায়ে গিয়ে এক সময় হয়। সুতরাং মানব সভ্যতা যতক্ষণ এই ভগবানের দ্বারা পরিচালিত হবে, মানুষের অন্তরে যতদিন ভগবানের ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভয় থাকবে, ততদিন আবেগ থাকবে, ততদিন এই সভ্যতাও বেঁচে থাকবে। মানুষে মানুষে ভালোবাসার দ্বারা সভ্যতায় বেঁচে থাকবে। কোনো ম্যাটেরিয়াল সম্পদের দ্বারা লোভের বশবর্তী হয়ে কোনো সভ্যতা বাঁচে না। বাঁচে শুধু অহংকার, বাঁচে শুধু ইগো। তৈরি হয় হিংসা, তৈরি হয় ঈর্ষা, তৈরি হয় যুদ্ধ, হয়ে যায় সব শেষ। আর ভগবান দেখেন আর হাসেন, আবার নতুন ভাবে তৈরি করতে হবে আমায়। নতুন এক মহাজাগতিক শক্তির থেকে খুঁজে নিতে হবে এক নতুন গ্রহকে, এক প্রাণচঞ্চল গ্রহকে, এক মেঘ বৃষ্টি জলের দ্বারা সবুজে সবুজে ভরে ওঠা সুন্দর সুন্দর পাখি, বন্য প্রাণী, যারা নিজেদেরকে নিজেদের মতোই প্রকৃতির কোলে ছেড়ে দিয়েছে, তাদের মতন করে আবার প্রকৃতি মাতা গড়ে তুলবেন নতুন এক সভ্যতা। সুতরাং ভগবানের প্রতি নিজের ভক্তি, শ্রদ্ধা মনে সবসময় রাখুন। আর জীবনে যা যা ভগবান দিচ্ছেন তা অপরকে ক্ষতি, হিংসা, ঈর্ষা না করে উপভোগ করুন। জীবন হচ্ছে উপভোগ করা, পজিটিভ ভাবে উপভোগ করা। পজিটিভিটি তৈরি করুন। যা যা আশীর্বাদ স্বরূপ ভগবান আপনাকে দিচ্ছে, বিজ্ঞান আপনাকে দিয়েছে, ঘর বাড়ি, মজা, জামা কাপড়, খাদ্য, গাড়ি বাড়ি, সমস্ত কিছু ভোগ করুন। আর সবাইকে শান্তিতে থাকতে দিন। নিজে আনন্দে থাকুন, সবাইকে আনন্দে থাকতে দিন। আর ভগবানের নাম গান করুন, আর ভগবানকে স্মরণ করুন। আর ধন্যবাদ জ্ঞাপন করতে কোনো দিনও ভুলবেন না। প্রত্যেক দিন স্মরণ করে জ্ঞাপন করবেন। আর যা যা দিচ্ছে সব কিছু হাসি মুখে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে আনন্দের সাথে দিন যাপন করুন। প্রত্যেকটা মুহূর্ত আনন্দে কাটান, নিশ্চিন্তে কাটান। কারণ ভগবানের হাত যতদিন আছে ততদিন আমরা সুন্দরভাবে এই জগতে আমরা নিজেদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, হাসি খুশি থাকতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম।